আমি সাহস পাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখে। মৃত ভেবে ফেলে রাখায় আসার পরেও কিন্তু আমি দমিয়ে যাইনি। তরুণদেরকে দিয়েই সম্ভব বাংলাদেশ। 17 বছর যেরকম মাঠে ছিল, ঠিক 5ই আগস্টে একই রকম করে রাজপথে নেমে এসেছে। আমার মতো ছেলেকে গুলি করেছে, আমার পরিবারকে ধরে নিয়ে গেছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আমার মনোবল, আমি উৎসাহিত হই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখে। আমি সাহস পাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখে। একটা লোক যার ভাইকে হারিয়েছে, একমাত্র ছোটো ভাইকে হারিয়েছে, ছোটো ভাইকে হারিয়ে যাওয়ার পরে কিন্তু সে মাটি দিতে পারে নাই, শেষবারের মতো দেখতে পারে নাই। তার প্রতীক, তার বাবা যে স্মৃতিতে ছিলেন, যে বাড়িতে ছিলেন, সেই বাড়িটা কেড়ে নেওয়া হয়েছে। এরপরেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দমিয়ে যান নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, এরপরেও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দমিয়ে যান নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দলের সকল পর্যায়ে, একটা পর্যায়ে সিনিয়র যারা নেতা সকলকেই প্রায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু দমে যান নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দলে যারা উদীয়মান তরুণ, যারা রাজপথে বিপ্লব করে, যুদ্ধ করে, তাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়েছে, তাদের চোখ উগড়ে নিয়ে ফেলা হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা দেখলাম, চোখ উগড়িয়ে ফেলে হয়েছে। আমার মতো ছেলেকে গুলি করেছে, আমার পরিবারকে ধরে নিয়ে গেছে। একটা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী ছেলের বাড়ি ঘরদোর ম্যাচাকার করে দিয়েছে, ভেঙে দিয়েছে, জেলখানাতে পরিণত করেছে বাংলাদেশ। তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পিছু হটেননি। তাই আমাকে গুলি করে মৃত ভেবে ফেলে রাখায় আসার পরেও কিন্তু আমি দমিয়ে যাইনি। আমি দেখেছি স্বপ্ন, আমাকে স্বপ্ন দেখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে যখন স্বাধীন করেছিলেন, তার ভিতরে যে দেশপ্রেম ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভিতরে যে দেশপ্রেম, সেই দেশপ্রেম সারা বাংলাদেশের আনাচে কানাচে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সক্ষম হয়েছে। সেটার ধারাবাহিকতায় আমাকে উৎসাহিত করেছে। আমি ঠিক সেই কারণেই এই 17 বছর যাবৎ গুলি খেয়ে, রিমান্ড খেটে, জেল খেটে, মামলা খেয়ে, হামলার শিকার হয়ে, পরিবার পরিজনের প্রতি এত অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করার পরেও আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রেমে উদ্বুদ্ধ হয়ে থেমে যায়নি। দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের উপরে একটা দুর্ভিক্ষ গিয়েছে, যেটা বলতে বলেন যে কালো ছায়া। সেই কালো ছায়াটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সরানোর জন্য দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করে গিয়েছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে। সেটার প্রতিফলন ঘটেছে 5ই আগস্ট। এই 5ই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সকল পর্যায়ের লোকজন 17 বছর যেরকম মাঠে ছিল, ঠিক 5ই আগস্টে একই রকম করে রাজপথে নেমে এসেছে। সেইটার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া ছিল যে 3 মাস, সর্বোচ্চ 6 মাসের একটি নির্বাচন হবে। সেইখানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে নির্বাচন দিতে। এটার একটা টানাপোড়েনের ভিতর দিয়ে যাচ্ছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। যে ক্ষোভটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ নির্দ্বিধায় ভোট দিতে পারে নাই, নির্দ্বিধায় কথা বলতে পারে নাই। সেই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু 5ই আগস্টটা ঘটিয়েছে বাংলাদেশের মানুষ। সেই ভোট যখন দিতে পারতেছে না, তখন বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে তারা কি ক্ষমতালোভী হয়ে গেল তাহলে। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেহেতু একটা গণতান্ত্রিক অনেক বড় দলের দায়িত্বে রয়েছেন, বড় দলের নেতৃত্ব দিচ্ছেন, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দেখা করেছেন। দেখা করে একটা রোডম্যাপের কথা বলেছেন যে সম্ভাব্য এই তারিখের ভিতরে বা এই সময়ের ভিতরে নির্বাচন হতে পারে। মানুষ সেটাতে একটা আশাবাদী হয়েছে যে আমরা হয়তো বা ইনশাল্লাহ 26 সালের প্রথম দিকের ভিতরেই আমরা ইনশাল্লাহ ভোট দিতে পারতেছি। এটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং তরুণরা ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়েছিল, সেটার একটা স্বস্তি পেয়েছে। একটা সংসারে যদি 5টা সন্তান থাকে, বড় সন্তান থাকে, তো একটা সময় দেখবেন যে বাবা সন্তানদের উপরে নির্ভরশীল হয়ে যায়, সন্তানদের সাথে পরামর্শ করেই বাবা সংসার চালায়। রাষ্ট্রটাও এরকম একটা ব্যাপার। এই রাষ্ট্রে যখন সিনিয়ররা রয়েছে, সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেবে,
সিনিয়র একজন 80 বছরের বৃদ্ধ লোক বা একজন 75 বছর 70 বছরের বৃদ্ধ লোক যতটা দৌড়াইতে না পারবে, 80 বছরের একটা লোক যতটুকু কাজ না করতে পারবে, ঠিক একইভাবে 40, 45, 50-এর ভিতরে কিন্তু মানুষ সর্বোচ্চ আকারে দৌড়াইতে পারবে। সেই কারণেই তরুণদেরকে দিয়েই সম্ভব বাংলাদেশ, এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মনে করেছেন। তরুণদেরকে যেভাবে কাজে লাগানো যায় ঠিক ওইভাবে কিন্তু বাড়ির একজন সিনিয়র সিটিজেনকে দিয়ে কাজে লাগানো যায় না। যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদেরকে প্রাধান্য দিয়েছে এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, তরুণদের বেকারত্ব দূর করার জন্য, তরুণরা যাতে মাদক থেকে দূরে থাকে সেটার জন্য, তরুণ যাতে সাংসারিক হয়, তরুণ যাতে দেশের জন্য কিছু করতে পারে সেদিকের দিক লক্ষ্য রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তারুণ্যের সমাবেশ করেছেন এবং তরুণদের জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বার্তা দিয়ে তারুণ্যের জয়গান গেয়েছেন। দেশের জন্য, জনগণের জন্য আমার একটাই বার্তা, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশ আমাদের, এই দেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেটা বলেছে, সবার আগে বাংলাদেশ। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জনগণের সাথে মিশতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণকে কাজ করার সুযোগ দিতে হবে, জনগণকে মাদক থেকে দূরে রাখতে হবে। সামনের নির্বাচনে তরুণরাই বাংলাদেশ গড়বে, এরকম বিনির্মাণে তরুণরা নেতৃত্বে আসতে পারে, তরুণরা যাতে পার্লামেন্টে যাইতে পারে, তরুণরা যাতে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পক্ষে কথা বলতে পারে, এরকম একটা সুযোগ তরুণদেরকে করে দিতে হবে। ধন্যবাদ।